5ই আগস্টের আগে এবং পরে 5ই আগস্ট পর্যন্ত যে শেখ হাসিনা এখান থেকে চলে যাওয়ার পরে যে কিলিংগুলো হয়েছে, 5ই আগস্টের আগে হত্যা করেছে পুলিশ এবং ছাত্রলীগ বা আওয়ামী লীগ, তারা হচ্ছে ছাত্রদের উপরে উঠছে। 5ই আগস্টের পরে আবার যে হত্যাকাণ্ডগুলো হয়েছে কিংবা হচ্ছে মব হয়েছে কিংবা হচ্ছে যেগুলো, এখন বিচার যদি হতে হয়, আমার কথা হচ্ছে বিচার যদি হয় তাহলে অবশ্যই যে 5ই আগস্টের পরে যে হত্যাগুলো হয়েছে সেই রকম। আচ্ছা, আমি একটা টেকনিক্যাল আপনার সাথে আলাপ করি। ধরেন আমাদের টেকনিক্যালি কিন্তু 5 থেকে 7ই আগস্ট কিন্তু কার্যত কোনো সরকার ছিল না, তাহলে এই 3 দিনের দায়ভার কে নেবে? কে নিবে বলেন? না না 3 দিনের দায়ভার কে নিবে? আমি যদি এই 3 দিনের ভিকটিম হই, আপনি অভিযোগ করতে পারেন, আপনার তো আপনার কাছে রাইটস রয়েছে, আপনি আদালতে যাওয়া, যে কোনো ব্যক্তির রাইটস আছে। আমি এটা টেকনিক্যালি আলাপটা ঠিক আছে, আমি এই 3 দিনের দায় আপনাকে নিতে বলছি না। এই 3 দিনের দায় তারাই নেবে যারা হচ্ছে এই 3 দিনকে ব্যবহার করে হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, প্রতিপক্ষকে হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, এক্স্যাক্টলি তারা নেবে। কোন রাজনৈতিক দল হিসেবে আমি বিএনপি কে এটা নিতে বলতেছি না, অন্য যে কোনো রাজনৈতিক দল নিতে বলছি না। আচ্ছা, আপনি মনে করছেন যে ওই 3 দিনের ঘটনায় যারা পুলিশ হত্যার সাথে জড়িত, শুধু পুলিশ হত্যা না, সিভিল মানুষ, সকল হত্যাকাণ্ড। আমি একটা টেকনিক্যাল লাভ দিই, শুনেন। আমাদের এটা গণঅভ্যুত্থান ছিল না, গণঅভ্যুত্থানের পরবর্তী সময় যে আফটার ইফেক্ট গুলো হয়, আপনি যদি আরব স্প্রিং দেখেন, আপনি যদি সিরিয়া দেখেন, আপনি যদি তিউনিসে দেখেন, ইয়েমেন দেখেন, মিশর দেখেন, প্রত্যেকটা সময় এই সময়গুলোর মধ্যে এগুলা আমরা হয়তো বলার জন্য অনেক কিছু বলতে পারেন, মোরালি বলতে পারি, ইথিক্যালি বলতে পারি, লিগালি বলতে পারি, কিন্তু কার্যত এগুলার আসলে আফটার ইফেক্টের কোনো বিচার হয় না। এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, যাই হোক, না যদি আমরা করতে পারতাম তো ইতিহাসটা হয়তো অন্যদিকে যাইতো। আরেকটা বিষয় যেটা হচ্ছে, দেখেন অনেকগুলো বিষয় ঘটছে যেখানে হচ্ছে ঘোষণা দিয়ে, সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে, যেমন ধরুন হচ্ছে আমাদের প্রবাসে অনেক সাংবাদিকরা আছেন, কেউ আবার হচ্ছে অ্যাক্টিভিস্ট আছেন, তারা কিন্তু ঘোষণা দিয়ে মানুষকে মাফ করিয়েছে, দলকে মাফ করিয়েছে। তারপরে 32 নম্বর ঘোষণা দিয়ে ভাঙা হয়েছে, ঠিক আছে? এই যে এটা তো এভিডেন্স আছে, আমি বলতেছি সেই এভিডেন্স বেস, সেটা তো আবার এভিডেন্স আছে, সেটার বিচার তো আপনি করতে পারেন। এখন যদি আপনি ধরেন হচ্ছে সবকিছুই আমি ছেড়ে দিলাম যে না, একটা অভ্যুত্থানের পরে কোনো কোথাও পৃথিবীতে অভ্যুত্থানের পরে কোনো বিচার এরকম হয় না, সেটা বলতেছি না। আমি টেকনিক্যাল ভাবে আসেন, 8ই আগস্টে সরকার দায়িত্ব নেওয়ার পর সব দায়িত্ব তার, কিন্তু টেকনিক্যালি আপনি 5 থেকে 6 পর্যন্ত আপনি চাইলেও বিচার পাবেন না, এটা হচ্ছে ফ্যাক্ট। আরেকটা জিনিস বলে দেখুন হচ্ছে, আমি তাকেই ভাইকেই প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে প্রাসঙ্গিকতার জায়গা থেকে, যে আপনারা যখন তত্ত্বাবধায়ক সরকারের ডক্টর খলিলুর রহমান যখন ছিলেন, তখন আপনারা কিন্তু একটা মানে আপনাদের আজকের স্বরাষ্ট্রমন্ত্রী, সে কিন্তু তখন আপনাদের সেই প্রকাশ্যে সমাবেশে তার বিরুদ্ধে তার অপসারণ চেয়েছেন। কিন্তু খুবই দুঃখের বিষয় যে আমরা মানে ঠিক মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে হচ্ছে ধরুন আমরা অনেকে তাকে পররাষ্ট্র মন্ত্রীর জায়গাটা দেখে একটা সন্দেহের চোখটা আমাদের কাছে আছে। তার মানে এটা কি, ইউনূস সরকার যে চুক্তিগুলো করে গেছে, যে গোপন চুক্তিগুলো করে গেছে, যেই চুক্তিগুলো বাংলাদেশের জনগণ জানে না, এবং সেই চুক্তির আলোকে আমার বাণিজ্য, আমার সব কিছু করতে হবে, একটা সুতা কিনতে হলে হচ্ছে তাকে জিজ্ঞেস করে কিনতে হবে, তাহলে কি সেই চুক্তিগুলো যাতে বাস্তবায়ন হয়, আমেরিকার সাথে যে গোপন চুক্তিগুলো হয়েছে 3 দিন আগেও, সেগুলো বাস্তবায়ন করার জন্য কি ডক্টর খলিলুর রহমানকে বাধ্য করেছে আপনাদেরকে আপনাদের মাঝে রেখে দিতে, পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব দেওয়ার জন্য আপনারা কি কোনো চাপ অনুভব করছেন না, আপনারা স্বপ্নবদ্ধ হয়ে দিচ্ছেন? সেটা আপনারা উত্তর দেবেন। তবে আমার কাছে মনে হয়েছে যে এইটা একটা এই প্রভুদের, যারা নিজেদেরকে মোরল ভাবে, যারা নিজেদেরকে প্রভু ভাবে, এবং আমাদের অভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে আমাদের ব্যক্তি জীবন সব জায়গায় যারা মানে প্রভাব ফেলতে চায় বা নিয়ন্ত্রণ করতে চায়, সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার দোসররা, তারা কি তাদের পারপাস সার্ভ করার জন্য কি খলিলুর রহমান?